ক্লাসের ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি সুমাইয়া মারজান ফারুকি। তো আজকে মূলত আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি আসে যে ক্যালকুলাস মানে কি, তাহলে ক্যালকুলাসের মানে যদি বলতে চাই তাহলে ক্যালকুলাসের মানে দাঁড়ায় হচ্ছে যে ক্যালকুলাস মূলত পরিবর্তনবিদ্যা। তাহলে ক্যালকুলাসকে কেন পরিবর্তনবিদ্যা বলা হচ্ছে? কারণ ক্যালকুলাসে আমরা যত রকমের পরিবর্তন হয়, যত রকমের পরিবর্তন পৃথিবীতে ঘটে, সেই পরিবর্তন নিয়েই আলোচনা করা হয় মূলত ক্যালকুলাসে। তাই ক্যালকুলাসকে বলা হচ্ছে পরিবর্তনবিদ্যা। তো যখনই এরকম পরিবর্তন কথাটা আসছে, পরিবর্তন কথা ওয়ার্ডটা শোনার সাথে সাথে দুইটা জিনিস কিন্তু মাথায় আসে। একটা হচ্ছে পরিবর্তনটা কেমন হচ্ছে, পরিবর্তনের গতিটা কেমন, আর একটা হচ্ছে এই পরিবর্তনের ফলে রেজাল্টটা কেমন হতে পারে। তাহলে পরিবর্তন ওয়ার্ডটার সাথে দুইটা কথা রিলেটেড। একটা হচ্ছে পরিবর্তনের গতি কেমন, পরিবর্তনের গতি কেমন, আরেকটা হচ্ছে এই পরিবর্তনের ফলে মোট ফলাফলটা কেমন হবে, পরিবর্তনের মোট ফলাফলটা কেমন হবে। আচ্ছা, তাহলে দেখো এই পরিবর্তন কথাটা থেকে যেহেতু আমরা দুইটা কথা পাচ্ছি যে পরিবর্তনের গতি কেমন আর পরিবর্তনের মোট ফলাফল কেমন, এই দুইটা কথা থেকেই আসলে ক্যালকুলাসের দুইটা পার্ট, দুইটা ব্রাঞ্চ, এই দুইটা কথা থেকেই ক্যালকুলাসের দুইটা ব্রাঞ্চ। তো পরিবর্তনের গতি কেমন এটা নিয়ে যে শাখাটা আলোচনা করে সেটাই হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আর পরিবর্তনের মোট ফলাফলটা কেমন, মোট ফলাফলটা কি হবে সেটা নিয়ে আলোচনা করা হয় মূলত ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে। ইন্টিগ্রেশন। আচ্ছা, তো প্রথমে আসি যে পরিবর্তনের গতিটা কেমন। পরিবর্তনের প্রথমে যখনই আমরা একটা পরিবর্তন নিয়ে আলোচনা করতে যাব তখন আগে আসবে হচ্ছে পরিবর্তনের গতিটা কেমন, তারপর আমরা গিয়ে দেখবো হচ্ছে এই গতির পরিবর্তনের ফলে রেজাল্টটা কেমন হলো, এই পরিবর্তন আমি টোটাল ফলাফলটা কেমন পাচ্ছি। তো ফলাফলটা পাওয়ার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে পরিবর্তনের গতিটা কেমন হয়। তো মূলত আমরা আজকে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব, মানে পরিবর্তনের গতিটা কেমন হয় সেটা নিয়েই আলোচনা করব। তাহলে পরিবর্তনের গতি কেমন এটা দ্বারা আসলে কে বোঝায় যে পরিবর্তনের গতি কেমন, মানে পরিবর্তনটা কি দ্রুত হচ্ছে নাকি পরিবর্তনটা ধীরে ধীরে হচ্ছে। তো পরিবর্তনের গতি কেমন সেটা দ্বারা আসলে দুইটা জিনিস বোঝানো যেতে পারে। একটা হচ্ছে পরিবর্তনের গতিটা কি দ্রুত, খুব ফাস্ট হচ্ছে, পরিবর্তনটা কি খুব ফাস্ট পরিবর্তন হচ্ছে, নাকি পরিবর্তনটা একদম স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তনটা হচ্ছে। তো কোনো একটা পরিবর্তন যখন ধীরে ধীরে হয় বা দ্রুত হয়, স্লোলি বা ফাস্ট হয়, তখন সেটা আসলে ডিপেন্ড করে কিসের উপর, টাইমের উপর। কীভাবে টাইমের উপর? যেমন ধরো কেউ কোনো একটা কাজ করছে, সে কাজটা কত দ্রুত করছে, তুমি কখন বলবে যে ওই লোকটা কাজটা খুব দ্রুত করছে? যখন সে খুব কম সময়ে অনেক বেশি কাজ করে ফেলবে বা অনেক বেশি পরিবর্তন আনতে পারবে কম সময়ে, তখন তুমি বলবে পরিবর্তনটা খুব দ্রুত হলো। কিন্তু একটা ছোট পরিবর্তন করতেই যদি তার অনেক বেশি টাইম লেগে যায় তখন আমরা বলবো কি পরিবর্তনটা খুব স্লোলি হচ্ছে, খুব ধীরে ধীরে হচ্ছে। তাহলে পরিবর্তনের গতিটা কেমন সেটা দুই ধরনের হতে পারে, একটা পরিবর্তনটা কতটা দ্রুত হচ্ছে অথবা পরিবর্তনটা কতটা ধীরে ধীরে হচ্ছে। তো পরিবর্তনটা দ্রুত হোক বা ধীরে ধীরে হোক, ফাস্ট হোক বা স্লোলি হোক, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? ফাস্ট নাকি স্লোলি, এটা ডিপেন্ড করতেছে টাইমের উপর। যদি টাইম কম লাগে তাহলে বলবো পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে, যদি টাইম বেশি লাগে তাহলে বলবো পরিবর্তনটা ধীরে ধীরে হচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তন, যে সময়ের সাপেক্ষে যে পরিবর্তন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পরিবর্তনের হার। তাহলে মূলত আমরা ডিফারেন্সিয়েশনে কি করব? পরিবর্তনের হারটা নির্ণয় করব, পরিবর্তনের হারটা নির্ণয় করব। এখন এই পরিবর্তনের হারটা যে আমরা বের করব সেটাও আসলে আবার কি হতে পারে? দুই ধরনের হতে পারে। কেমন দুই ধরনের? একটা হতে পারে অ্যাভারেজ পরিবর্তনের হার, আরেকটা হতে পারে ইনস্ট্যান্টানিয়াস বা তাৎক্ষণিক পরিবর্তনের হার। পরিবর্তনের হারটা কয় ধরনের হতে পারে? হয় অ্যাভারেজ পরিবর্তনের হার বের করতে পারে আমরা, অথবা ইনস্ট্যান্টানিয়াস বা তাৎক্ষণিক পরিবর্তনের হার তাৎক্ষণিক পরিবর্তনের হার বের করতে পারি। তাহলে এই দুইটা টাইপেরই একটু এক্সাম্পল দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে। তাহলে আপাতত যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন নিয়েই কাজ করতেছি, ইন্টিগ্রেশন পার্টটা বাদ যাক। ওকে,
তাহলে এখন আসি যে দুইটা এক্সাম্পল দেখবো আমরা অ্যাভারেজ আর ইনস্ট্যান্টানিয়াসের মধ্যে। তো প্রথমে আসে অ্যাভারেজের জন্য। তো অ্যাভারেজের জন্য যে এক্সাম্পলটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে, ধরো তুমি কোথাও ট্রাভেল করছো, ধরো তোমার বাড়ি চিটং, চিটং থেকে ধরো তুমি ঢাকা যাচ্ছ কোনো একটা কাজে বা পড়ালেখার জন্য তুমি ঢাকা যাচ্ছ। তাহলে চিটং থেকে ঢাকার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা ধরো 250 কিলোমিটার। এটা হচ্ছে চিটং, এটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, চিটং থেকে ঢাকা যাচ্ছ 250 কিলোমিটার। আর ধরো তুমি ট্রেনে বা বাসে যাচ্ছ ধরো, তাহলে চিটগং থেকে ঢাকা যেতে তোমার ধরো 5 আওয়ার টাইম লাগে। এখন একটা প্রথমে তুমি চিটগংয়ে আছো, চিটগংয়ের স্টেশনে একটা আছো, সেই স্টেশনে একটা বাস আছে, একটা গাড়ি। হ্যাঁ, তাহলে এই গাড়িটার তোমাকে কিভাবে ঢাকা পৌঁছে দিবে তার অবস্থানের পরিবর্তন করে করে। প্রথমে গাড়িটা এখানে ছিল, সেই গাড়িটা এখান থেকে এখানে আসবে, সেই গাড়িটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এভাবে সে তার অবস্থানের পরিবর্তন করে করে তোমাকে ঢাকা পৌঁছে দিবে এই গাড়িটা। আচ্ছা, তাহলে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বা ম্যাথমেটিক্যাল আমরা কি বলতে পারি, যে গাড়িটার সরণ হচ্ছে। গাড়িটার সরণের মাধ্যমে তুমি কোথায় পৌঁছাচ্ছ, চিটগং থেকে ঢাকায় পৌঁছাচ্ছ। তার মানে এখানে একটা সরণ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। মোট কথা আমরা আপাতত যেহেতু পরিবর্তন নিয়েই আছি, বলি যে অবস্থানের পরিবর্তন হচ্ছে। এখন গাড়িটা যে অবস্থানের পরিবর্তন করছে, নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা স্পিড আছে, কোনো একটা গতি কাজ করছে, কোনো একটা ব্যাক কাজ করছে বা দ্রুতি কাজ করছে, যার কারণে তুমি কি করছো, চিটগং থেকে আস্তে আস্তে ঢাকা পৌঁছে যাচ্ছ। ওকে, তাহলে আমরা যখন বলছি যে অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে এই অবস্থানের পরিবর্তনটা কেমন হচ্ছে, কতটা দ্রুত হচ্ছে বা কতটা স্লোলি হচ্ছে। তাহলে এখন দেখো ধরো পরিবর্তনটা আমরা একটু টাইম দিয়ে এভাবে ক্যালকুলেট করি। প্রথমে গাড়িটা ধরো এখানে ছিল চিটগংয়ের একটা স্টেশনে স্থির অবস্থায়, যখন 1 ঘন্টা ক্রস করলো তখন সে ধরো এখান থেকে ধরো সে 5 কিলোমিটার আসলো বা 10 কিলোমিটার, আচ্ছা 15 কিলোমিটার ধরো আসলো। এরপর যখন সে আরও 1 ঘন্টা গেল, তখন সে আরও কিছুটা পথ গেল। এখন সে যে আবার 15 কিলোমিটার যাবে তা কিন্তু না, সে হয়তো 50 কিলোমিটার গেল বা 60 কিলোমিটার গেল। এরকম করতে করতে সে যখন 5 ঘন্টা অতিবাহিত হবে তখন সে ঢাকায় এসে পৌঁছাবে। তাহলে এই যে তার অবস্থানের পরিবর্তনটা, এই অবস্থানের পরিবর্তনটা কেমন হলো, পুরো চিটগং থেকে ঢাকায় পৌঁছাতে তার অবস্থানের পরিবর্তনটা কেমন হলো, মানে অবস্থানের পরিবর্তনের গতিটা কেমন ছিল, সেটা আমরা কীভাবে বের করবো, যে টোটাল সে 5 ঘন্টায় 250 কিলোমিটার গেছে, তার মানে 250 কিলোমিটার ডিভাইডেড বাই 5 আওয়ার ইজ ইকুয়াল টু 250কে যদি করি তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে তার পরিবর্তনের এই 50 কিলোমিটার পার আওয়ার, এটা থেকে আমরা কি বুঝতেছি, যে 50 কিলোমিটার পার আওয়ার তার পরিবর্তনের গতিটা কেমন ছিল, তার পরিবর্তনের গতিটা ছিল 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে হচ্ছে সে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার করে করে গেল। এটাই আমাদেরকে মিন করে। আর এটাই হচ্ছে আসলে অ্যাভারেজ পরিবর্তনের হার। অ্যাভারেজ পরিবর্তনের হার কেন বলছি, কারণ টোটাল আমরা এখানে সব কিছু কী করতেছি, টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল দূরত্ব ডিভাইড বাই টোটাল টাইম নিয়ে যখন কাজ করছি, সেটা হচ্ছে অ্যাভারেজ পরিবর্তনের হার। মোট কথা হচ্ছে গড় পরিবর্তনের হার। কিন্তু আমরা যখনই বলছি যে তার গড় পরিবর্তনের হার 50 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে প্রত্যেকটা ঘন্টায় 50 কিলোমিটার করে করে গেছে। এই কথাটা কি মিন করে হচ্ছে যে সে প্রত্যেকটা ঘন্টায় 50 কিলোমিটার করে করে গেছে, 50 কিলোমিটার করে করে গেছে। কিন্তু এটা কি আসলেই সত্যি? এটা আসলে সত্যি না। কেন? কারণ গাড়িটার গতি সবসময় 50 কিলোমিটার করে করে থাকবে না। দেখা যাবে কি কখনো 50 কিলোমিটার, কখনো 50 কিলোমিটারের চেয়ে বেশি, কখনো 50 কিলোমিটারের চেয়ে অনেক কম। কারণ তুমি যখন চিটগং থেকে তোমার যাত্রা শুরু করছো, ধরো চিটগং থেকে যেতে যেতে তুমি কুমিল্লা পর্যন্ত গেছো, কুমিল্লা পর্যন্ত পৌঁছে তুমি নিশ্চয়ই একটু রেস্ট নিবা, তোমার খাবারের ব্যবস্থা করা, তুমি খাবার খাবা বা যে কোনো কিছু তুমি রেস্ট করবা। তো যখনই রেস্ট করবে গাড়ি কিন্তু ওই স্টেশনে কিছুক্ষণ থামে। কিন্তু তুমি যখন বলছো, তাহলে এখানে এই যে যখন সে গাড়িটা থামলো তখন গাড়িটার গতি কিন্তু কি, গতি 0। তখন গাড়ির গতির কোনো পরিবর্তন হচ্ছে না, অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ গাড়িটা তখন থেমে আছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওই যে একটা নির্দিষ্ট সময়, যে সময়টাতে গাড়িটা থেমেছিল, সেই নির্দিষ্ট সময়ে গাড়ির কোনো প্রকার পরিবর্তন হয়নি।
কিন্তু আমরা যেটা অ্যাভারেজ পরিবর্তনের হার বের করলাম 50 কিলোমিটার পার আওয়ার, এটা মিন করে হচ্ছে যে গাড়িটা প্রতিটা ঘন্টায় 50 কিলোমিটার করেই গেছে, এখানে কোনো নড়চড় হয়নি। কিন্তু আসল কথা হচ্ছে যে না, গাড়িটা আসলে প্রতিটা ঘন্টায় 50 কিলোমিটার করে যায়নি, কারণ গাড়িটা যখন স্টপ ছিল তখন কি গাড়িটা 50 কিলোমিটার যেতে পারছে? 50 কিলোমিটার তার অবস্থানের পরিবর্তন করতে পারছে? না, পারেনি। তাহলে অ্যাভারেজ যেটা পরিবর্তনের হার আমরা বের করি সেটা সবসময় কারেক্ট হয় না, সেটা সবসময় আমার অ্যাকচুয়াল ভ্যালু নির্দেশ করে না। হ্যাঁ, গাড়িটা যদি চিরং থেকে কোনোভাবে না থেমে একদম একই স্পিডে চিরং থেকে ঢাকা ডিরেক্ট পৌঁছে যেত, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, প্রতিটা ঘন্টায় হয়তো 50 কিলোমিটার করে গেছে, এটা অ্যাভারেজ ভ্যালুটা তখন হয়তো অ্যাকসেপ্ট করা যেত। বাট নর্মালি সবসময় এটা অ্যাকসেপ্ট করা যায় না। তাহলে অ্যাভারেজ যে পরিবর্তনের হারটা সেটা আমাদেরকে সবসময় অ্যাকচুয়াল ভ্যালু দেয় না। তাহলে এখন অ্যাভারেজ ভ্যালু যেহেতু আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে না, আমাদেরকে নিশ্চয়ই অল্টারনেট কোনো ওয়েতে যেতে হবে যেখান থেকে আমরা একদম অ্যাকচুয়াল ভ্যালু পাবো। আর সেটাই হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পরিবর্তনের হার বা তাৎক্ষণিক পরিবর্তনের হার। তো এখন আসি যে তাৎক্ষণিক পরিবর্তনের হারটা কী। তাৎক্ষণিক পরিবর্তনের হারটা মিন করে হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য গাড়ির গতিটা কেমন হচ্ছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য মানে ধরো গাড়িটা প্রথমে এখানে ছিল, হ্যাঁ, এই জায়গাটাতে ছিল গাড়িটা, এই জায়গা থেকে খুব ছোট একটা ডিস্টেন্স সে পার করলো খুব কম সময়ে ধরো মাত্র গাড়িটা চললো 1 মিনিট। এই 1 মিনিটে গাড়ির গতিটা কেমন ছিল, এর পরবর্তী 1 মিনিটে গাড়ির গতিটা কেমন ছিল, মানে ক্ষুদ্রাতি একটা সময়ের ক্ষুদ্র পরিবর্তনে একদম ছোট 1 মিনিটেও কিন্তু অনেক বড় একটা মান। কিন্তু আমরা চিন্তা করবো যে গাড়িটা যত ক্ষুদ্র পরিবর্তন করা যায়, যত ক্ষুদ্র পরিবর্তন, যেমন ধরো যে গাড়িটা যাত্রা শুরু করলো, তো যাত্রা শুরু করার পর ধরো এখান থেকে সে যাত্রা শুরু করার 0.1 সেকেন্ড পর গাড়িটা তার অবস্থানের একটা পরিবর্তন করলো, তখন সেই পরিবর্তনটা কেমন। আবার ধরো 0.1 সেকেন্ড পর তার অবস্থানের একটা পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনের গতিটা কেমন। এরকম যখন আমরা ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য বের করব, একদম প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টে ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য বের করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে হ্যাঁ আসলে গাড়ির গতিটা কেমন ছিল সেটা বুঝবো। যেমন গাড়ির গতি যে সবসময় একই, গাড়ি যখন জ্যামে থাকে তখন নিশ্চয়ই গাড়ির স্পিড অনেক বেশি থাকে না, আবার গাড়ি যখন ফ্রি রোড পাবে তখন গাড়ির স্পিডটা অনেক বেশি থাকবে। তাহলে যখন আমি ফ্রি রোডে পাচ্ছি তখন গাড়ির স্পিডটা কেমন, ওই পয়েন্টটাতে ধরো গাড়ির স্পিডটা কেমন সেটা আমি বের করতে পারবো। আবার গাড়ি যখন রেস্টে থাকে, যখন স্টপ থাকে কোনো একটা স্টেশনে, সেই স্টপ টাইমটাতে গাড়ির পরিবর্তনটা যে 0, কারণ তখন হচ্ছে কি গাড়ির সময়ের পরিবর্তন হলেও গাড়ির পরিবর্তনের হারটা আমরা কীভাবে বের করতেছি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ওই টাইমের পরিবর্তন হলো যখন গাড়িটা স্টপ আসে, তখন গাড়ির টাইমের পরিবর্তন হলো, দেখো অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ডিস্টেন্স তখন কত 0 ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু 0, তখন তার মানে কি গাড়ির পরিবর্তনের হারটাও 0, গাড়ির কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। সময়ের পরিবর্তন হলো, তার যে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই ওই টাইমে আমি 0 মান পাচ্ছি। তাহলে দেখো যখন যেই পয়েন্টে গাড়িটা যেমন আছে ঠিক তেমনটার পরিবর্তনই আমরা অ্যাকচুয়াল মানটা পাই, যখন আমরা ইনস্ট্যান্টানিয়াস পরিবর্তনের হার মেজার করি বা তাৎক্ষণিক পরিবর্তনের হার মেজার করি। তাহলে মূলত আমাদের মূল কাজ কী ছিল, ছিল হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করা। তাহলে আমরা নিশ্চয়ই পরিবর্তনের হারটা যেখান থেকে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো সেই প্রসেসেই যাব। তাহলে এই যে তাৎক্ষণিক যে পরিবর্তনের হারটা মেজার করা, তাৎক্ষণিক পরিবর্তনের হার বের করাটাই হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন। তাহলে এটাই হচ্ছে মূলত বাস্তব একটা ঘটনা যে এই পরিবর্তনের হারটা বের করতে গিয়ে আসলে ডিফারেন্সিয়েশনের কাজগুলো আমরা করে থাকি। তো মূলত ডিফারেন্সিয়েশনের যেটা বেসিক ফিলিং সেটা মোটামুটি পেলাম, কিন্তু এরপর আমরা দেখবো হচ্ছে কীভাবে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা কি, আসলে ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্যাল ফিলিংটা একটু দেখবো। দুইটা ওয়ার্ডের সাথে একটু পরিচিত হয়। প্রথমত হচ্ছে ডিফারেন্সিয়েশন ওয়ার্ডটার সাথে অলরেডি পরিচিত জানি। তো আমরা বলছি কি ডিফারেন্সিয়েশনে মূলত পরিবর্তনের হার নিয়েই কাজ করা হয়। তাহলে পরিবর্তনের হার যে তুমি নির্ণয় করছো সেটা যে ওয়েতে নির্ণয় করো, যে পদ্ধতি, যে সিস্টেম, সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তার মানে পরিবর্তন হার নির্ণয়ের যে পদ্ধতি, যে সিস্টেম আমরা পরিবর্তনের হারটা নির্ণয় করি, সেটা যে সিস্টেমে আমরা পরিবর্তন হারটা নির্ণয় করি সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে মূলত পদ্ধতিটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন এই যে পরিবর্তনের হার নির্ণয় করে আমরা একটা নিশ্চয়ই রেজাল্ট পাচ্ছি, একটা ফলাফল পাচ্ছি, যে পরিবর্তনের হারটা যে আমরা নির্ণয় করতেছি সেইখান থেকে একটা আমরা ফল পাচ্ছি, একটা নির্ণীত ফল, একটা আমাদের অ্যান্সার থাকে। সেই নির্ণীত ফলটাই হচ্ছে কি, সেটাকে বলা হয় হচ্ছে ডিরাইভেটিভস।
তাহলে পরিবর্তনের হার নির্ণয়ের পদ্ধতিটা ডিফারেন্সিয়েশন, আর সেই পদ্ধতি ইউজ করে আমি যে মানটা পাচ্ছি, ডিফারেন্সিয়েশন পদ্ধতিটা ইউজ করে আমি যে মানটা পাচ্ছি সেই মানটাকে বলা হয় ডিরাইভেটিভস, বা বাংলায় যদি বলি তাহলে অন্তরজ বা অন্তরক সহগ, অন্তরজ বা অন্তরক সহগ। তাহলে এই যে নির্ণীত ফল বা অন্তরজ বের করার যেভাবে আমি বের করব বা কোনটাকে আসলে নির্ণীত ফল বলা হচ্ছে সেটার ডেফিনেশনটা একটু পড়ি, তারপর সেই ডেফিনেশন থেকে আমি তোমাদেরকে বুঝাই দিব যে আসলে ডেফিনেশনটা কোত্থেকে আসছে, এটার সাথে কিভাবে পরিবর্তনের হারটা রিলেটেড। তাহলে ডিরাইভেটিভসের সংখ্যাটা কি, যে সংখ্যাটা আপাতত দেখো যে কোনো রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ওই রেখার অন্তরজ। এখন পুরো ডেফিনেশনটাই মাথার উপর দিয়ে যাবে, বাট আমরা এখন এটা চিত্র দিয়ে একটু বুঝবো, চিত্র দিয়ে বোঝার পর তোমরা সবাই আশা করি বুঝবে। তাহলে ডেফিনেশনে যা যা আছে তারই একটা আমরা চিত্র আঁকবো। ধরো এরকম একটা চিত্র, একটা বক্ররেখা, যে কোনো একটা রেখা, এটা একটা বক্ররেখা ধরো। তো আমরা ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক ধরো এক্স কমা ওয়াই। এরপর আমরা ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এটা ধরো এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ, এখন এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনের হারটাই আমরা বের করব। আমরা মূলত কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি। তো ডিফারেন্সিয়েশন মানেই কি, পরিবর্তনের হার। তাহলে এই যে একটা বক্ররেখা, সেই বক্ররেখাতে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই বস্তুটা ধরো এটা একটা গাড়ি, এটা একটা রাস্তা, এই গাড়িটা হচ্ছে বি পয়েন্টে গেল। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনের হারটাই আমরা বের করব। তাহলে এ পয়েন্টে যখন ছিল তার স্থানাঙ্ক ধরো এক্স কমা ওয়াই। এরপর যখন সে বি পয়েন্টে গেল তখন তার যে নতুন অবস্থান তার স্থানাঙ্ক ধরো এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। তার মানে কি, সে কিছুটা পথ অতিক্রম করছে এক্স থেকে। তাহলে সেই পরিবর্তনটা ধরো এক্স প্লাস এক্সের সঙ্গে আরেকটা কি, সে যতটুকু অংশ গেছে, সে যতটুকু অংশ পাড়িয়ে দিছে সেই পরিবর্তনটা যোগ করা হলো এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই এর সাথে হচ্ছে ওয়াই এর সঙ্গে আরও কিছুটা অংশ যোগ করা হলো, কারণ সেই ওয়াই বরাবরও কিছুটা পথ অতিক্রম করছে। এখন এই দুইটা পয়েন্টকে যদি আমি যোগ করি তাহলে একটা কি পাবো, এই যে এই বক্ররেখার একটা ছেদক পাচ্ছি। কোনো একটা ছেদক আমরা কখন বলি, যখন একটা জিনিস একটা রেখা বা যে কোনো কিছু থাকে তাকে ছেদ করে যখন আরেকটা রেখা চলে যায় সেটাকে কি বলি আমরা, ছেদক। তাহলে এবি যোগ করার কারণে এই যে বক্ররেখাটা, সেই বক্ররেখার আমি কি পেলাম, একটা ছেদক পেলাম। ওকে, এখন এই যে ছেদকটা পেলাম এবি রেখার, আমরা যদি এবি রেখার ঢালটা বের করি, এবি রেখার কি বের করব, ঢাল বের করব, ঢাল বা স্লোপ বা ট্যানজেন্ট। এখন তোমরা বলতে পারো যে এখান থেকে ঢাল আসলো কিভাবে, আমরা তো পরিবর্তনের হার বের করছি। তো তোমাদেরকে যদি এখন ঢালের সংখ্যা বলতে বলি তোমরা সবাই বলতে পারবে, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। হ্যাঁ, অথবা এটা বলবে যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তরই হচ্ছে ঢাল। কিন্তু ঢাল যে আসলে পরিবর্তনের হারই নির্দেশ করে সেটা যদি তোমরা ভালো মতো বুঝতে চাও তাহলে আমার যে ঢাল টপিকটা মূলত আসলে সরলরেখা চ্যাপ্টারের, তো সরলরেখা চ্যাপ্টারে আমার ঢালের যে লেকচারটা আছে তোমরা সেটা দেখতে পারো। তাহলে ঢাল যে আসলে পরিবর্তনের হার নির্দেশ করে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকেই কেন ঢাল বলা হয় সেটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আর সেই ভিডিওটা দেখতে চাইলে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা আগে প্রথমত কি করি, এবি রেখার ঢালটা বের করি। কেন ঢাল বের করতেছি, কারণ ঢাল মানে হচ্ছে কি পরিবর্তনের হার, কোনো একটা রেখার পরিবর্তনের হারটাই হচ্ছে ঢাল। ওকে, তো যেটা তোমরা জানো আমরা সেটা দিয়েই করি, তোমরা যেটা জানো সেটা নিয়ে আমরা এখন খুব একটা বেশি ভারী কথা বলবো না। সবচেয়ে সহজ ওয়ার্ড দিয়ে যে জিনিসগুলো আসলে তোমরা জানো সেই জানা জিনিসগুলো থেকেই আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা বোঝার চেষ্টা করব। খুব বেশি কঠিন ওয়ার্ড বা ভারী কথাগুলো আমরা আপাতত ইউজ করব না। তাহলে ঢালের তোমরা সংখ্যাটা কি জানো, যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এই যে এই দুইটা পয়েন্টের এবি রেখার যখন ঢাল বের করব, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর করি, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। তাহলে এটা কি বের করলাম আমরা, এবি রেখার ঢাল বের করলাম। আচ্ছা, এখন এ এবং বি বিন্দুটা যদি তুমি একটু খেয়াল করো, দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কিন্তু অনেক বিশাল একটা গ্যাপ,
কিন্তু আমরা যখন ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা পড়ছি আমরা বলছিলাম কি যে ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য আমরা পরিবর্তনের হারটা বের করব, ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য। তাহলে এইখান থেকে এখানে যেতে নিশ্চয়ই তার মোটামুটি একটা টাইম লাগবে, কিন্তু আমরা বলছি কি যে ক্ষুদ্র সময়, যত ক্ষুদ্র সময় করা যায়। তাহলে ক্ষুদ্র সময় আমি কখন পাবো? যখন দুইটা বিন্দু খুব কাছাকাছি চলে আসবে, তখন এই বিন্দু থেকে এই বিন্দু যেতে সবচেয়ে কম সময় লাগবে। তাহলে আমরা বিন্দুগুলোকে একটু কাছাকাছি আনি, ধরো এই পয়েন্টটাকে এনে এখানে নিয়ে আসলাম, এটা পেলাম। আমরা যদি আরও কাছে আনি এখানে পাবো, আমরা যদি আরও কাছে আনি এখানে পাবো, আমরা যদি আরও কাছে আনি, আস্তে আস্তে আমরা বিন্দুগুলোকে কী করছি? কাছে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে ধরো আমরা এই দুইটা পয়েন্টকে কাছে আনতে আনতে এমন কাছে আনলাম যে তাদের মধ্যে দুইটা বিন্দু যে ভিন্ন বিন্দু সেটাই বোঝা যাচ্ছে না। তাহলে বিন্দু দুইটাকে আমরা এতটাই কাছে নিয়ে আসলাম যে ধরো এখানে পয়েন্টটা একটা, আর একটা হচ্ছে এখানে পয়েন্টটা। তাহলে বিন্দু দুইটাকে আমরা এতটাই কাছাকাছি নিয়ে আসলাম যে এই একটা বিন্দু থেকে এই প্রাইম পয়েন্টটাকে, ধরো এটাকে আমি এখন নাম দিই এ প্রাইম, আর এটাকে ধরো দিলাম বি প্রাইম। এই প্রাইম পয়েন্ট থেকে বি প্রাইম পয়েন্টে যেতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, 1 সেকেন্ডের চেয়েও কম টাইম লাগবে। ধরো 0.1 সেকেন্ড, 0.00001 সেকেন্ড, মানে যত ক্ষুদ্র সময় পারা যায় একদম এতটাই কাছে নিয়ে আসছে যে আমার সবচেয়ে কম সময়ে আমি কি করতে পারবো? এই থেকে বি বিন্দুতে পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা এখন এ প্রাইম বি প্রাইম পয়েন্টের যদি ঢালটা বের করি, পরিবর্তনের হার বের করতে হবে আমাকে। তো পরিবর্তনের হার মানে কি? ঢাল। এ প্রাইম আর বি প্রাইমের স্থানাঙ্কটা একটু ধরে নিই। ধরে যে এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এখন ধরলাম যে এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস এইচ। ওকে, তাহলে এখন এ প্রাইম বি প্রাইম রেখার ঢাল কি হবে? এ প্রাইম বি প্রাইম রেখার ঢাল ইজ ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ওয়াই প্লাস এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। আচ্ছা, তো এখন বললাম কি যে আমি এ প্রাইম আর বি প্রাইম বিন্দু দুইটাকে এতটাই কাছে নিয়ে আসছি যে তাদের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে? একদম কম সময়, মানে 0.0001 বা 0.000001, মানে যতটা ক্ষুদ্র সময় করা যায়, তবে 0 সেকেন্ড না। তবে কি 0 সেকেন্ড না, মানে 0 সেকেন্ড মানে কি? কোনো টাইমই পাস করেনি, তার মানে কোনো সময়ের পরিবর্তনই হয়নি। আমি বের করতেছি কি? আমি আসলে সময়ের সাপেক্ষে বিন্দুটার পরিবর্তনটা বের করছি। তো সময় যদি 0 হয়, কোনো টাইমই যদি পাস না হয়, তাহলে বিন্দুটার পরিবর্তনটা আমি বের করব কিভাবে? তাহলে 0 সেকেন্ড হওয়া যাবে না, 0 এর কাছাকাছি কোনো সেকেন্ড, 0 এর কাছাকাছি 0.0001, 0.0001 এরকম সময়ে সবচেয়ে ক্ষুদ্র সময়, মানে টেন্স টু 0 এর খুব কাছাকাছি একটা সময়ে এ থেকে বি। তো যখনই এরকম হয় যে দেখো এ প্রাইম পয়েন্ট থেকে বি প্রাইম পয়েন্ট এতটাই কাছাকাছি যে তারা যে অভিন্ন পয়েন্ট সেই পয়েন্টটাই সেটাই আসলে নির্ণয় করা যাচ্ছে না, মানে তারা যে অভিন্ন সেটাই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তারা যে ভিন্ন পয়েন্ট সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে তারা অভিন্ন পয়েন্ট। এ প্রাইম এবং বি প্রাইম পয়েন্ট এতটাই কাছাকাছি যে তাদেরকে কি মনে হয়? অভিন্ন মনে হয়। তাহলে এখন তুমি যদি এ প্রাইম এবং বি প্রাইমের সংযোগকারী রেখাটা আঁকো, সংযোগকারী একটা রেখা যদি আঁকো, রেখাটাকে ধরো আমি বর্ধিত করলাম, তাহলে দেখো সেই এ প্রাইম বি প্রাইম রেখাটাকে আসলে এখন আর ওই যে বক্ররেখা, সেই বক্ররেখার ছেদক বলা যাবে না, সেই বক্ররেখার কি বলতে হবে? স্পর্শক বলতে হবে। কেন স্পর্শক বলতে হবে? কারণ স্পর্শক আমরা কি জানি? কোনো একটা রেখার একটা নির্দিষ্ট পয়েন্টকে স্পর্শ করে যখন আরেকটা রেখা চলে যায়, সেই রেখাটাকে বলা হয় এই বক্ররেখার স্পর্শক। এখন এই প্রাইম বি প্রাইম পয়েন্টটাকে এতটাই কাছাকাছি নিয়ে আসছে যে তারা একটা অভিন্ন পয়েন্ট হয়ে গেছে, মানে দুইটা পয়েন্ট মিলে একটা পয়েন্ট হয়ে গেছে, ওদের মধ্যবর্তী ডিস্টেন্সটা এতই কম। তো ওদের মধ্যবর্তী ডিস্টেন্সটা এতই কম হওয়ার কারণে দুইটা পয়েন্টকে আলাদা করে বলা যাচ্ছে না, দুইটাকে একটা পয়েন্ট হয়ে গেছে, অভিন্ন পয়েন্ট। এখন কোনো একটা বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে স্পর্শ করে যখন যে রেখাটা আঁকে, সেটাকে আর কি বলা হয় না? সেটাকে ছেদক বলা হয় না, সেটাকে বলা হয় স্পর্শক। তো আমরা মূলত ক্ষুদ্র সময়ের পরিবর্তনের হারটা বের করার জন্যই এই কাজটা করছি, কারণ ক্ষুদ্র সময়ের পরিবর্তনের হারটাই আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালু দেয়। অ্যাকচুয়াল ভ্যালু বের করার জন্যই আমরা মূলত এই কাজটা করছি। আচ্ছা, তাহলে এখন এ প্রাইম বি প্রাইম রেখাটাকে আমরা কি বলতে পারি? এই যে বক্ররেখা, সেই বক্ররেখার ছেদক না, সেই বক্ররেখার স্পর্শক। তাহলে এটাকে আমরা ওই বক্ররেখার স্পর্শক বলতে পারি। এরপর আসো যে
তো আমরা এতক্ষণ ধরে যে বক্ররেখাটার কথা বলছিলাম সেই বক্ররেখাটার কিন্তু আমরা কোনো নাম দিইনি। তো ধরে যে এটা একটা বক্ররেখা যেটা একটা ফাংশন নির্দেশ করে, ধরো এটা হচ্ছে এফ অফ এক্স একটা বক্ররেখা, এটা কি, এটা একটা এফ অফ এক্স বক্ররেখা। তো আমরা জানি কি যে এখন আসি যে ফাংশন জিনিসটাও আসলে এই অন্তরীকরণ করতে গেলে, ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস করতে গেলে তোমাকে ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ফাংশন নিয়ে ভালো ধারণা থাকতে হবে, আর হচ্ছে সরলরেখার ঢাল নিয়ে ভালো ধারণা থাকতে হবে। তো যেহেতু আমরা আপাতত ক্যালকুলাস চ্যাপ্টারেই আছি, আমরা ধরে নিলাম যে তোমাদের এই সব ধারণা ক্লিয়ার, এইসব ধারণা তোমাদের আছে। তাহলে ফাংশনের একটু ছোট করে যেটা সংখ্যা দেওয়া যায় সেটা একটু বলি। এটা হচ্ছে ফাংশন মূলত একটা মেশিন চিন্তা করা যায়, যে মেশিনটাতে তুমি কিছু ভ্যালু ইনপুট করলে তোমাকে কিছু আউটপুট দেবে। মানে এটা একটা এমন একটা মেশিন, যে মেশিনে তুমি কিছু একটা দিলা, ধরো তুমি দিলা 1, সেই মেশিনটা কিছু একটা কার্যক্রম করে সেটাকে করে দিল হচ্ছে 2, বা তুমি ধরো দিলা 2, সেই মেশিন কোনো একটা কাজ করে সেটাকে করে দিল 3, তুমি দিলা 3, তখন সেই মেশিনটা কাজ করে দিল 4। তার মানে হচ্ছে তুমি যেই ভ্যালুটা ইনপুট দিচ্ছ এই মেশিনটা কোনো একটা কিছু কাজ করে, সেই মেশিনটা কোনো একটা কাজ করে তার থেকে 1 বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই মেশিনটা আসলে এখানে কি কাজ করতেছে, এই মেশিনটা কাজ করতেছে x+1 কাজ। মানে তুমি যদি x ভ্যালু দাও তাহলে তোমাকে x+1 ভ্যালু আউটপুট হিসেবে দেয়, তুমি যদি x ভ্যালুটা ইনপুট করো তোমাকে x+1 ভ্যালুটা আউটপুট হিসেবে দেয়। তো তাহলে এই মেশিনটা, তাহলে এরকম এক একটা মেশিন আসলে এক এক রকম কাজ করে, আর এই মেশিনগুলোকেই বলা হচ্ছে ফাংশন। তার মানে তুমি x এর যে ভ্যালুটা দিচ্ছ, x এর একটা ভ্যালু দিচ্ছ, ধরো x এর একটা ভ্যালু দিচ্ছ, সে তোমাকে আরেকটা নতুন মান দিচ্ছে। x এর একটা ইনপুট দেওয়ার কারণে তুমি একটা আউটপুট পাচ্ছ। এটাকে আমরা এভাবে বলতে পারি না যে y f of x। y f of x কেন বলছি? কারণ এখানে x এর তুমি ভ্যালু ইনপুট করলে তোমাকে নতুন একটা ভ্যালু দিচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে y। সেটাই কি, সেটা y। x এর একটা ভ্যালুর জন্য তুমি আরেকটা ভ্যালু পাচ্ছ, যেটা হচ্ছে কি y। আর এই ভ্যালুটা কীভাবে পাচ্ছ? ভ্যালুটা পাচ্ছ তুমি ওই মেশিনের মধ্যে x এর ভ্যালুটা ঢুকালে, x এর ভ্যালুটা যখন তুমি প্রবেশ করাচ্ছ এই মেশিনে, তখন তোমাকে আরেকটা নতুন ভ্যালু দিচ্ছে। তো সেখান থেকে আমরা বলতে পারি কি y f of x। কারণ x এর একটা এই ফাংশন বা মেশিনে তুমি x এর একটা ভ্যালু ইনপুট করলে আর একটা নতুন মান পাচ্ছ, যেটাকে আমরা বলতে পারি কি y। তাহলে এই যে এখানে যেই জায়গাগুলোতে আমি y লিখছি, এটা যদি একটা f of x ফাংশন হয়, এটা যদি একটা y f of x ফাংশন হয়, মানে যে বক্ররেখাটা আঁকলাম সেই বক্ররেখাটা ধরো y f of x একটা ফাংশন, তাহলে এখানে যেই জায়গাগুলোতে আমাদের y আছে, y যেহেতু f of x, যে জায়গাগুলোতে y আছে সেই জায়গাগুলোতে কি আমরা f of x দিয়ে f of x লিখতে পারি না? তাহলে আমরা y এর জায়গায় যদি f of x লিখতে পারি, একটু লিখি যাতে আমাদের আরেকটু বোঝাতে সুবিধা হয়। y এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি? f of x। হ্যাঁ, তাহলে y এর জায়গায় আমি কি লিখবো? f of x। তাহলে y plus h এর জায়গায় আমি কি লিখবো? f of x plus h। হ্যাঁ, এইটুক পরিবর্তন। এখানেও তুমি চাইলে y প্লাস ডেল ওয়াই এর জায়গায় কি লিখতে পারো? f of y প্লাস ডেল ওয়াই। তারপর এখানে তুমি y এর জায়গায় লিখতে পারো f of x প্লাস ডেল x, এভাবে লিখতে পারো। তো আপাতত আমরা এটা করলাম, কারণ আমরা এটা হচ্ছে একটা বৃহৎ পরিবর্তনের জন্য, অনেক বড় সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা দেখাইছি, যেটা আমার আপাতত ক্যালকুলেশন আসবে না। আমি যেহেতু ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন আমার কি লাগবে? ক্ষুদ্র সময়ের পরিবর্তন। তাই আমি আপাতত ক্ষুদ্র সময়ের পরিবর্তনটাই মেজার করছি। তাহলে আমরা যেহেতু y এর জায়গায় f of x প্লাস লিখছি, তাহলে এখানেও সেমভাবে আমরা এটা করতে পারি। সেটা হচ্ছে এই জায়গাটাতে y এর জায়গায় f of x প্লাস দিয়ে লিখতে পারি f of x plus h minus y divided by x plus h minus x। তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে থাকে হচ্ছে, সরি, y কে আমি কি লিখবো বলছি? y কে লিখবো f of x। তাহলে f of x plus h minus f of x divided by h। এখন তোমাদের সবার মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে আমরা সব কিছু বুঝলাম, ঠিক আছে, এখানে যে একটা h নিয়ে আসলাম, সেই hটা কি আসলে? এখানে প্রত্যেকটা জায়গায় আমরা যে hটা দেখতে পাচ্ছি বা এখানে ডেল এক্সটা যেটা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমরা ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য বের করছি না।
প্রথমে যেটা ডেল ওয়াই পরিবর্তন করছিলাম, এক্স থেকে ডেল এক্স, ওয়াই থেকে ডেল ওয়াই, যে ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন করছিলাম সেটা হচ্ছে মোটামুটি একটা বৃহৎ পরিবর্তন ছিল, মোটামুটি একটা বৃহৎ পরিবর্তন ছিল। কিন্তু সেকেন্ডে আমরা যখন এ প্রাইম বি প্রাইমের জন্য বের করছিলাম তখন যে পরিবর্তনটা করলাম, মানে এক্স থেকে কি হলো, এক্স থেকে এক্স প্লাস এইচ, এফ অফ এক্স থেকে কী হলো, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এই যে এইচ পরিমাণ যুক্ত করে, এইচ যোগ করে আমি যে পরিবর্তনটা করলাম, সেই পরিবর্তনটা কি খুবই ক্ষুদ্র পরিবর্তন। আর এই এইচের যে পরিবর্তনটা করলাম সেটা খুবই ক্ষুদ্র পরিবর্তন। একটু আগেও বলছি পরিবর্তনটা এতটাই ক্ষুদ্র যে জিরো এর কাছাকাছি, পরিবর্তনটা এতই ক্ষুদ্র যে জিরো এর কাছাকাছি। তাহলে এইচের পরিচয়টা কি, এইচের পরিচয় হচ্ছে একটা পয়েন্ট থেকে আমি এতটাই কম পরিবর্তন করলাম, এতটাই ক্ষুদ্র পরিবর্তন করলাম যে যেটা অনেকটা অভিন্নই, মানে দুইটাকে আর আলাদা করে ডিফার করা যাচ্ছে না, এতটাই ক্ষুদ্র পরিবর্তন আমি মেজার করছি। তাহলে এইচের পরিচয়টা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। এখন বলতে পারো যে লিমিট কোত্থেকে আসছে। লিমিট মানে হচ্ছে সীমা, লিমিটের বাংলা মিনিং যদি বলতে চাই সীমা। আমি আপাতত তোমাদেরকে যেহেতু অন্তরীকরণ পড়াচ্ছি, অন্তরীকরণেরই একটা বিশাল বড় পার্ট হচ্ছে লিমিট। তো লিমিটের জন্য অনেক কথাবার্তা আছে, লিমিটের অনেক বেসিক, তো সেগুলো আমি পড়াবো আস্তে আস্তে। কিন্তু এখন যেহেতু আমি ডিফারেন্সিয়েশনের মধ্যে আছি, আপাতত জাস্ট লিমিট সম্পর্কে এটা জেনে রাখো যে লিমিট হচ্ছে সীমা, মানে কতটুকু তুমি পরিবর্তন করছো। তাহলে আমি এখানে এই যে এক্স থেকে এক্স প্লাস এইচ করলাম পরিবর্তন, এক্সের পরিবর্তন যে এক্স থেকে এক্স প্লাস করলাম, এফ অফ এক্স থেকে এফ অফ এক্স প্লাস এইচ করলাম, সেই পরিবর্তনটা কি, সেই পরিবর্তনটা হচ্ছে যতটুকু পরিবর্তন করছে সেটাই হচ্ছে আমার সীমা বা লিমিট। মানে আমার তো একটা সীমাবদ্ধতা আছে যে আমি কতটুকু পরিবর্তন করব, তাহলে এই সীমাটাই হচ্ছে লিমিট। আর পরিবর্তনটা আমি কতটুকু করছি, টেন্স টু 0, খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন করছি, সেই জন্যই হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। আমি 0 এর কাছাকাছি পরিবর্তন করলাম, 0 পরিবর্তন না কিন্তু 0.0001, 0 এর কাছাকাছি যে কোনো পরিবর্তন করলাম, সবচেয়ে ক্ষুদ্র পরিবর্তন। এই পরিবর্তনের কারণে আমি কি পেলাম, এই জিনিসটা পেলাম। এখন আমরা ম্যাথমেটিক্যাল যে চিত্র থেকে যেই লাইন ইকুয়েশনটা পেলাম সেটা একটু এবার আমাদের সংখ্যার সাথে মিল করি, দেখি যে কতটুকু মিলে। ডেরিভেটিভসের সংজ্ঞাটা আমি কি বলছিলাম দেখো, কোনো রেখার যে কোনো বিন্দুতে, এই যে সেই বক্ররেখাটা, যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো একটা পয়েন্টে, এই যে এটা একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে আমি যে স্পর্শকটা বের করছি সেই স্পর্শকেরই তো ঢাল বের করলাম আমরা, ওই বিন্দুতে স্পর্শকের ঢালটাই বের করলাম। তাহলে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে এই নির্দিষ্ট পয়েন্টটাতে ওই রেখার অন্তরজ নির্ণয় করে। তাহলে আমরা এই ঢাল থেকে আমরা আসলে কি বের করলাম, আমরা বের করলাম যে এই যে বক্ররেখা, সেই বক্ররেখার এই পয়েন্টটা, এখন যে এ প্রাইম এবং বি প্রাইম পয়েন্ট যেহেতু একদম খুব কাছাকাছি চলে আসছে, একটা অভিন্ন পয়েন্ট, তাহলে এটার একটা আমরা নতুন করে নাম দিই, যে ধরো এটা পি পয়েন্ট। তাহলে আমরা আসলে কি বের করলাম, আমরা বের করলাম হচ্ছে যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যে বক্ররেখা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার পি বিন্দুতে ডিরাইভেটিভসের মান, পি বিন্দুতে অন্তরজের মান, এটাই হচ্ছে এই যে লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা কি, এটা হচ্ছে এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার পি বিন্দুতে ডিরাইভেটিভসের মান বা অন্তরজের মান। এই যে দেখো আমরা খুব সহজে অন্তরজের মান বের করে ফেলছি, মানে আমরা ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবো এই সূত্রটা দিয়ে। এখন তাহলে আমরা এটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার জন্য করছি। এখন তুমি যদি বক্ররেখাটা চেঞ্জ করো, আমরা তো এখানে এফ অফ এক্সের কোনো মান বসাইনি, এটা এক্স স্কোয়ার হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা বক্ররেখা, সেই বক্ররেখার তাহলে যে কোনো একটা পয়েন্টে আমরা কি করতে পারবো, ডিরাইভেটিভসের মান বের করতে পারবো এভাবে। বা এটা ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, একটা সাইন এক্সের বক্ররেখা হতে পারে, যে এরকম একটা সাইন এক্সের বক্ররেখা হতে পারে। তাহলে এই বক্ররেখারও আমরা কি করতে পারবো, এই সূত্র দিয়ে যে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভসের মানটা বের করতে পারবো। মানে ডেরিভেটিভস মানটা বের করা মানেই হচ্ছে আমি কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে মূলত এভাবেই আমরা ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করতে পারবো। এটাই হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশনের মূল বেসিক। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখব কিভাবে আসলে এই যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ইউজ করে কিভাবে ডিরাইভেটিভসগুলো বের করতে হয় বিভিন্ন ফাংশনের। শুধু এখানে তো আমরা একটা কমন ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স দেখালাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্সের মান যে কোনো কিছু হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, তারপর ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স, লগারিদমিক, এখানে এই এফ অফ এক্স ফাংশনটা লগারিদমিক ফাংশন হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, যে কোনো কিছু হলে আমরা কীভাবে বের করতে হয় সেগুলো আস্তে আস্তে দেখব।